সম্প্রতি 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সম্পন্ন হওয়া বিধানসভা নির্বাচনে বিরাট পরিবর্তন আমরা দেখেছি। একদিকে তামিলনাড়ুতে যেমন উত্থান হয়েছে অভিনেতা থালাপতি বিজয়ে, অন্যদিকে তেমনি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। আর এর ফলে ভারতের রাজনীতিতে আবারও এক বড় মোড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথমবার দিল্লিতে বসতে চলেছে বিরোধী শিবিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকগুলির একটি। 8 জুন নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক ছাতার তলায় আসতে চলেছে অন্তত 15টি বিরোধী দল, যেখানে থাকছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনা, ইউপিটি এবং বাম দলগুলি। সবাইকে নিয়ে শুরু হতে চলেছে ইন্ডিয়ার পক্ষে নতুন করে সাজানোর চেষ্টা। কারণ সাম্প্রতিক নির্বাচনের পর বিরোধী জোটের ভিত নড়ে গিয়েছে। বাংলায় প্রথমবার বিজেপির কাছে হার মানতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তামিলনাড়ুতে কংগ্রেস পুরনো সমীকরণ ভেঙে নতুন জোটে গেছে। কেরালায়ও বদলে গেছে রাজনৈতিক হিসাব। আর এই পরিস্থিতিতে দিল্লির বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা। বিরোধীরা কি আবার এক মঞ্চে শক্তভাবে ফিরতে চলেছে? সূত্র বলছে শুধু রাজনৈতিক সমীকরণ নয়, দেশের বর্তমান পরিস্থিতিও এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে। প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব, জ্বালানির মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক চাপ এই বিষয় নিয়ে অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে নতুন আক্রমণাত্মক কৌশল নেওয়ার আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে, কারণ তারা বুঝে গিয়েছে বিজেপি অপ্রতিরোধ্য, একালোরে বিজেপিকে আটকানো কঠিন। সবচেয়ে বড় নজর এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর সম্পর্কের দিকে। কারণ কয়েক মাস আগেও দুই শিবিরের মধ্যে দূরত্ব স্পষ্ট ছিল, কিন্তু বাংলা নির্বাচনের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে রাহুল গান্ধী প্রকাশ্যে মমতার পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে মমতাও জানিয়েছেন তিনি সোনিয়া রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পর রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সাহায্যের প্রস্তাব দিয়েছেন বলেও দাবি করেছেন মমতা। রাজনৈতিক মহলের মতে এই বার্তাগুলো শুধু সৌজন্য নয়, বরং বড় রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত। কারণ বিরোধী শিবির বুঝতে শুরু করেছে আলাদা আলাদা লড়াই করলে বিজেপির সাংগঠনিক শক্তির সামনে টিকে থাকা কঠিন। আর সেই কারণে 8 জুনের বৈঠক শুধু একটি মিটিং নয়, বরং বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের বড় পরীক্ষা। তবে প্রশ্ন উঠছে, ইন্ডিয়া জোট কি সত্যি টিকে থাকতে পারবে? কারণ এই জোটের ভিতরেই রয়েছে অসংখ্য মতপার্থক্য। রাজ্য রাজনীতিতে যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করে তারাই আবার দিল্লিতে এসে এক মঞ্চে দাঁড়ায়। সমালোচকরা বলছেন এই জোট মূলত ক্ষমতা রাজনীতি, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। 2024 সালের লোকসভা নির্বাচনেই দেখা গিয়েছিল বিরোধীরা একসঙ্গে লড়ার ফলে বিজেপির জয়ের হিসাবও বদলে গিয়েছিল। 234টি আসন জিতে ইন্ডিয়া জোট প্রমাণ করেছিল যে তারা শুধু প্রতীকী বিরোধী শক্তি নয়, বরং জাতীয় রাজনীতিতে একটা বড় বিকল্প। যদিও সরকার গঠন করতে পারেনি, তবুও বিজেপির একক আধিপত্যে ধাক্কা দিতে সক্ষম হয়েছিল। আর সেই কারণেই আজও এই জোটকে ঘিরে রাজনৈতিক আগ্রহ এত বেশি। কারণ এটি শুধু কয়েকজন নেতার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার গল্প নয়, বরং দেশের রাজনৈতিক ভারসাম্যের প্রশ্নও। এখন দেখার বিষয় 8 জুনের বৈঠক থেকে ঠিক কী বার্তা বেরিয়ে আসে। বিরোধীরা কি শুধুই বিজেপি বিরোধী স্লোগানে আটকে থাকবে, নাকি দেশের সামনে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরবে? কারণ জনগণ শুধু জোট নয়, বিকল্প ও খুঁজছে। আর সেই বিকল্প হয়ে উঠতে গেলে আঞ্চলিক স্বার্থ, ব্যক্তিগত অহংকার এবং নেতৃত্বের দ্বন্দ্ব বলে একসঙ্গে চলতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠককে সংকট সামাল হিসেবে দেখলে ভুল হবে, বরং এটা দীর্ঘমেয়াদী বিরোধী সমন্বয়ের নতুন অধ্যায়ও হতে পারে। আর তাই দিল্লির এই বৈঠক এখন শুধু রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং আগামী দিনের জাতীয় রাজনীতির দিক নির্ধারণকারী একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠে আসতে চলেছে। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।